সেই রাতে প্রিয়া নতুন জায়গায় এসে ঘুমাতে পারছিল না। এদিক ওদিক করে বড্ড বিরক্ত হয়ে এক পর্যায়ে বিছানায় উঠে বসে সে। এমন সময় দরজায় টক টক শব্দ। চারদিকে নিস্তব্ধ তখন। মেনশনে ভীষণ শান্ত মেনশন। এমন একটা সময় টকটকে শুনে প্রিয়া টেবিল সাইড ল্যাম্প জ্বালে। প্রিয়া দরজা খুলছে না দেখে আবারও টক টক শব্দ হলো। প্রিয়া উঠে দাঁড়ায় বিছানা ছেড়ে, দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। ওপাশে রেভেন দাঁড়িয়ে হাতে 2 কাপ কফি। প্রিয়া মিষ্টি হাসে রেভেনকে দেখে। কেনাই? রেভেনের প্রশ্ন শুনে প্রিয়া সরে দাঁড়ায়। শিওর মিস্টার রেভেন। রেভেন প্রবেশের পর প্রবেশ করে রুমে। প্রিয়ার রুমের বেলকনিতে বসে আছে দুজন। সেখানে একটা সোফা পাতা। দুজন সোফায় বসে। আই ওয়াজ গেসিং দ্যাট ইউ মাইট বি অ্যাওয়েক বিকজ ইটস এ নিউ প্লেস ফর ইউ। প্রিয়া মৃদু হাসে। আপনি খুব ভালো বুঝেন আমাকে। রেভেন হাসে। প্রিয়ার দিকে কফি কাপ এগিয়ে দেয়। টিকিট। প্রিয়া কাপটা নিয়ে নেয়। দুজন একসাথে বসে কফি এনজয় করে। রাশিয়ার ব্যস্ত শহর মস্কো। রাতের মস্কো যেন এক অদ্ভুত নীরব সৌন্দর্যে মোড়া। দিনের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে, আর শহরটা জেগে ওঠে এক অন্য আলোয়। রাস্তার ল্যাম্পপোস্টগুলো নরম হলুদ আলো ছড়িয়ে দেয়, যেন অন্ধকারকে আলতো করে ছুঁয়ে রাখছে। দূরে রেড স্কোয়ার এর দিকে তাকালে মনে হয় ইতিহাস নিজে আলো হয়ে দাঁড়িয়ে আছে। বরফে ঢাকা পথগুলোকে আলো পড়লে সেগুলো চিকচিক করে ওঠে, যেন ছোট ছোট হীরের কণা ছড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে ঠিক, কিন্তু তাতে এক ধরনের শান্তি আছে। মাঝে মাঝে গাড়ির শব্দ ভেসে আসে, আবার মিলিয়ে যায় নীরবতার ভেতরে। সেন্ট ভ্যাসিলস ক্যাথেড্রাল এর রঙিন গম্বুজগুলো রাতের আলোয় আরও রহস্যময় হয়ে ওঠে। এই শহরের রাতটা কেমন যেন একটু একাকী, একটু রোমান্টিক, আর অনেকটা গল্পের মতো। প্রিয়ার কফি শেষের পথে। প্রিয়া কফি মগ নামিয়ে রেভেনের দিকে যায়। রেভেন দেখে প্রিয়ার ঠোঁটে ঝাঁক লেগে আছে। রেভেন ধীরে ঝুঁকে প্রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে প্রিয়া একটু পিছিয়ে যায়। তবে রেভেন যখন আরও কিছুটা ঝুঁকে যায়, তখন প্রিয়া হাত দিয়ে রেভেনকে সরাতে গিয়ে জোরে সোরে একটা থাপ্পড় লেগে যায় রেভেনের গালে। রেভেন অবাক হয়ে যায়। প্রিয়াও নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। রেভেন অন্য দিকে মুখ করে নিচের দিকে। ঘটনাচক্রে দুজনেই থতমত খেয়ে গিয়েছে। রেভেন মাথা উঁচিয়ে পকেট থেকে রুমাল নিয়ে প্রিয়াকে দিয়ে দেয়। আমাকে এমন নিজ ভাবার কিছু নেই প্রিয়া। তোমার ঠোঁটে কফি লেগেছিল, ওটাই মুছিয়ে দিতাম। কথাটা বলে রেভেন 1 সেকেন্ডও দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। প্রিয়া উঠে ওর পিছু নিতে নিতে ও চলে যায় রুম থেকে। প্রিয়া তখন আয়নায় দেখে আসলে ওর ঠোঁটে কফি লেগে আছে। প্রিয়ার বড্ড কষ্ট হতে লাগে। তবে সে রেভেনের পিছু যায় না, ভাবে কাল সকালে দেখবে। রাত কাটিয়ে ভোরের সূর্য হানা দিয়েছে ধরণী জুড়ে। আদ্রিতা বেশ সকাল সকাল ঘুমিয়েছে, তাই সকালে ঘুমটা তার দ্রুতই ভেঙেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। মিসেস মিহু সার্ভেন্টদের বুঝিয়ে দিচ্ছিলেন ব্রেকফাস্ট কি হবে। এমন সময় আদ্রিতা দেখে তিনি হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, ঘুম ভালো হয়েছে? আদ্রিতা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, অনেক ভালো হয়েছে। মিসেস মিহু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। আরেকটু ঘুমালে হতো। না, ঘুম আসছে না। মিসেস মিহু মেয়েকে নিয়ে সোফায় বসলেন। আদ্রিতা মিসেস মিহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মায়ের ঘ্রাণ পৃথিবীর যে কোনো পারফিউমকে হার মানাতে পারে। আদ্রিতার কাছেও সেটাই। আদ্রিতার জীবনের সবটুকু সুখ যেন মিসেস মিহুকে নিয়েই ন্যস্ত। মেয়েটা বড্ড আদর পাগল ছিল, অথচ কেউ তাকে একটু আদর করতে পারেনি এত বছরে। আদ্রিতা এসব ভাবছিলই, এমন সময় সায়ের এসে বলে, বাহ, আমার আদর কথায় মম, মেয়েকে পেয়ে ছেলেকে ভুলে গিয়েছো, নট ফেয়ার। মিসেস মিউ ফিরে যাই। এত বছর তো আমার কাছেই ছিলি, কই কখনো তো এমন বলিসনি। ছায়ের মায়ের পাশে গিয়ে বসে আদ্রিতার নাক টানে। তখনই তো এই লিটল মনস্টার ছিল না। আদ্রিতা ঠোঁট বাঁকায়। আম্মা, ভাইয়া আমাকে মনস্টার বলছে। মিসেস মিহু দু চোখ ভরে ছেলে মেয়ের খুনসুটি দেখলেন। তার আত্মার শান্তি। তার ভেতরটা খালি খালি লাগতো, এখন যেন সবটা পরিপূর্ণ।
মনে মনে তিনি স্বামীকে স্মরণ করলেন। মিস্টার আলভি, যদি আপনি যদি থাকতেন তবে হয়তো দেখতেন আপনার মেয়ে ছেলে কত বড় হয়ে গিয়েছে। বিছানায় উবু হয়ে ঘুমিয়েছিল আদ্রিস। শার্টলেস হয়ে ঘুমিয়েছে সে। তার বলিষ্ঠ পিঠখানা দেখা যাচ্ছে সাদা চাদরের উপরে। পর্দা ভেদ করে সূর্যের আলো চোখের উপর এসে পড়তে বিরক্ত হয় আদ্রিস। সে মাথা ঘুরিয়ে ঘুমায়, কিন্তু তার অপর পাশে জানালার পর্দাও সরিয়ে দেয় কেউ। এবার আদ্রিস বিরক্ত হয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ ম্যাডাম? আদ্রিস উঠে বসে দেখে তার সামনে আদ্রিতা দাঁড়িয়ে। ভুরু কুচকে তাকায় সে। আদ্রিতা কোমরে হাত দিয়ে বলে, উঠুন, ঘুমাবেন কত, হ্যাঁ? আদ্রিস তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতার সেই চাহনি দেখে শুকনো ঢোক গেলে। এভাবে তাকানোর মানেটা আসলে খুব একটা ভালো নয় আদ্রিতার জন্য। আদ্রিস হাতের ইশারা করে, কাম হেয়ার। আদ্রিতা পিটপিট করে তাকায়। আদ্রিস আদ্রিতাকে নড়তে না দেখে ফের বলে, আই ডোন্ট লাইক রিপিটিং মাই ওয়ার্ডস আদ্রিতা। তুই তো জানিস এটা। ইয়ে মানে আমি পর্দা লাগিয়ে দিচ্ছি, আপনি ঘুমান। কাম হেয়ার। আবারও গম্ভীর সেই কণ্ঠ। আদ্রিতা এবার উপায় না পেয়ে এক পা করে এগিয়ে আসে। যখন আদ্রিসের কাছে এসে দাঁড়ায়, তখন আদ্রিতাকে টেনে নিজের কোলের উপর বসায়। আদ্রিতা চোখ বন্ধ করে নেয়। আদ্রিসের ঘাড়ের চুল সরিয়ে সেখানে নাক ঘষে চুমু খায়। পরের বার আমার গালে চুমু খাবে, এরপর বলবে, গুড মর্নিং হাবি, ওয়েক আপ। দেখবি এমনিতেই উঠে যাব। গট ইট? আদ্রিসের মর্নিং সেক্সি ভয়েস আদ্রিতার শরীরে বিদ্যুৎ বইয়ে দিল। আদ্রিতার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে। আদ্রিসের উন্মুক্ত বুকের সাথে আদ্রিতা লেফটে আছে। আদ্রিসের মুড বদলে যাচ্ছিল। এমন সময়ে আদ্রিসের চোখ যায় দেয়ালঘড়ির দিকে। তাকে অফিস যেতে হবে, তাই সে আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার চুলগুলো কানে গুজে বলে, যা নিচে যা, আমি আসছি। আদ্রিতা দৌড়ে চলে যায় নিচে। আদ্রিস হাসে। তার ঠোঁটে এই কিউট হাসিটা শুধুমাত্র আদ্রিতার জন্যই আসে। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে ব্রেকফাস্ট করছে, শুধু রেভেন নেই। প্রায় এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে, রেভেনকে কিন্তু কোথাও পাচ্ছে না। নিচ থেকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, রেভেন কোথায়? এমন সময় মিসেস মিহু বলে উঠলেন, আদ্রিস, রেভেন কোথায়? ওকে তো দেখছি না সকাল থেকে। আদ্রিস সসেজ আদ্রিতার প্লেটে তুলে দিতে দিতে বলে, ও নিজের ফিরায় গিয়েছে, বলল অফিসে দেখা করবে একেবারে। ও আচ্ছা, আর একটা দিন থাকতো, কাল তো সবাই চলে যাবে। ইটস ওকে মম, হয়তো ওর কোনো কাজ ছিল। রেভেন ইজ এ সিরিয়াস গাই, ইউ নো দ্যাট। হ্যাঁ, তবে কাল প্লিজ সবাই একটু ছুটি নে। স্যার খাবার মুখে রেখেই বলে, নো নো মম, উই ক্যান্ট। আমি এমনিতেই চাপে আছি। আজকে ফিরবো কিনা বাড়িতে এটা নিয়েই সংশয়। মীরা সবার কথা শুনছে সাইলেন্টলি, আদ্রিতাও। তবে প্রিয়ার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে জানে রেভেন কেন চলে গিয়েছে। প্রিয়ার গিল্ট হচ্ছে প্রচণ্ড। ব্রেকফাস্ট শেষ করে আদ্রিস এবং সায়ের বেরিয়ে যায় অফিসের জন্য। প্রিয়া, মীরা, আদ্রিতা এবং মিসেস মিহু রয়ে যায়। অফিস পৌঁছে দুভাই এন্ট্রি নিতে পুরো অফিসে থরকম্প লেগে যায়। এতদিন পর ওরা অফিসে এসেছে, সব কিছু পারফেক্ট না হলে আজকের কারোরই রক্ষা নেই। রেভেন আগেই চলে এসেছিল। আদ্রিস তার কেবিনে প্রবেশ করে দেখে রেভেন আগে থেকেই সেখানে। কিরে, সকাল সকাল চলে এলি যে? নাথিং স্পেশাল বস। আদ্রিস এগিয়ে গিয়ে নিজের চেয়ারে বসে, ওকে, আজকের শিডিউল বল। তেমন কিছু না, 6টে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আদ্রিস মাথা তুলে তাকায়। রেভেন হাসে, হে হে বস, এটা তো কম। কাল এবং পরশু 9টা এবং করে মিটিং আছে। সব ক্লায়েন্ট আপনার জন্যই মরিয়া হয়ে আছে। এখন পিছালে ওরা ডিল ক্যান্সেল করে দিবে। এরপর সায়ের বস মিসাইলটা সরাসরি আমাদের দুজনের উপর মারবে। তারপর বাস। রেভেন চুপ হয়ে যায়। এত ড্রামা কেন করিস তুই? মিটিং রুম রেডি? জি বস। সকাল 8টা থেকেই সব ক্লায়েন্ট ওয়েটিং রুমে এসে বসে আছে। আদ্রিস উঠে দাঁড়ায়, ক্রেজি বিলিয়নার হওয়ার দুঃখ স্যার। আদ্রিস বেরিয়ে যায়। রেভেনও পিছু পিছু যায়। সাইড কেবিনে এসে নিজের ব্লেজারটা খুলে পাশে রাখে। এমন সময় ওয়ার্নিং ছাড়াই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে লারা। সাইড ভ্রু কুচকে তাকায়, হোয়াট দ্য হেল, এখানে কি হচ্ছে? লারা এগিয়ে যায়। এটা তো আমার জিজ্ঞেস করা উচিত স্যার, এসবের মানে কি? লারা, ইউ ড্যাম অর সামথিং। লারা চোখ ছলছল নিয়ে এগিয়ে যায়। স্যারের শার্ট ধরে বলে, মেয়েটা কি ছিল স্যার? সত্যি তুমি বিয়ে করেছ? স্যার বিরক্ত হয়ে নিজের শার্ট থেকে লারার হাত ছাড়িয়ে বলে,
লারা, যখন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য নিজের সমস্তটা দিয়েছি, তখন তোমার এই ভালোবাসা কোথায় ছিল? সস্তা নাটক করো না তো। আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। আমার জীবন থেকে দূরে থাকো। আর এখন বের হও আমার। অনেক কাজ আছে। নাহলে আমি সিকিউরিটি ডাকবো। লারা আর কিছু বলবে তার আগেই সাইড সিকিউরিটি অ্যালার্ম বাজায়। সঙ্গে সঙ্গে দুজন সিকিউরিটি চলে আসে সাইডের রুমে। আমি এই মেয়েটাকে আমার অফিসে আর দেখতে চাই না। সিকিউরিটি এসে লারাকে হাত দেবে তার আগে লারা থামিয়ে দেয়। আমি চলে যাচ্ছি। কাজটা ঠিক করলে না স্যার, সবাইকে ভুগতে হবে। কথাটা বলে লারা বেরিয়ে যায়। স্যার বিরক্ত হয়ে নিজের চেয়ারে গিয়ে বসে। সারাটা দিন প্রিয়ার মনটা ভীষণ খারাপ ছিল। এখানে এসে এখনো সিম হয়নি তার, তাই কোনো ফোন কলও সে করতে পারছে না। আদ্রিস এবং সায়ের এতটা ব্যস্ত যে নিঃশ্বাস নেওয়ার সময় তাদের নেই। সিম কিনে দেওয়ার সময়টা কোথায় পাবে? রাত তখন 11টা। আদ্রিস বসে আছে লিভিং রুমে। মীরা কয়েকবার ঘুরঘুর করেছে, তবে সবাই কি ভাববে এই জন্য আবার নিজের রুমে চলে গিয়েছে। কিন্তু আদ্রিতা বসে আছে আদ্রিসের জন্য। বেশ কিছুক্ষণ পর মেনশনে প্রবেশ করে আদ্রিস এবং সায়ের। দুজনে ক্লান্ত। আদ্রিস তার কোটটা এক হাতে ধরে ভেতরে প্রবেশ করেছে। সায়ের নিজের টাই লুজ করতে করতে আসছে ভেতরে। আদ্রিতা ওদের দেখে উঠে দাঁড়ায়, তবে সায়েরকে দেখে এগোয় না। আদ্রিস সামনে। আদ্রিতাকে দেখে হাতের ইশারা করে নিজের কাছে আসতে বলে। আদ্রিতা দৌড়ে এগিয়ে যায়। আদ্রিতাকে জড়িয়ে ধরে। আজ সে লাঞ্চ করার পর্যন্ত সময় পায়নি। সারাদিনের ক্লান্তি যেন এই মেয়েটাকে জড়িয়ে উবে গেল। সায়ের মৃদু হাসে ওদের দেখে। এরপর সে ওদের স্পেস দিয়ে নিজের রুমে চলে যায়। আদ্রিসের বাম হাতে কোটখানা ছিল, সে ডান হাতে আদ্রিতাকে কোলে তুলে নেয়। আদ্রিতা জড়িয়ে ধরে আদ্রিসের ঘাড়। আদ্রিস ওভাবেই এগিয়ে যায় রুমের দিকে। আই মিস ইউ। তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। আদ্রিতাকে নিয়ে রুমে গিয়ে আদ্রিতাকে সোজা বিছানায় শুইয়ে দেয়। আদ্রিতা পিটপিট করে তাকায়। আপনি টায়ার্ড না? আদ্রিস নিচু হয়ে আদ্রিতার ঠোঁট আঁকড়ে ধরে। তোকে দেখলে সব টায়ার্ডনেস শেষ হয়ে যায়। আদ্রিতা আর কিছু বলার সুযোগ পায় না, তার আগেই সে আদ্রিসের কবলে চলে যায়। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করেন, প্লিজ এই বেয়াদবিটা করবেন না। আর আমাদের চ্যানেলের সঙ্গে যারা এতদিন ধরে আছেন এবং এখন আছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।